সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে কিন্তু স্বাস্থ্য বিষয়ক নানাবিধ বিষয়, সমস্যা এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করে থাকি। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফুড আলসার এবং ডায়াবেটিক নিউরোপ্যাথি। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার সৈয়দ শামসুদ্দিন আহমেদ 1953 সালের এপ্রিল মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1980 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। এনটিভিকে অনেক ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য। আজ আমরা আলোচনা করব ফুড আলসার এবং ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে। সো প্রথমেই জানতে চাই যে এই ফুড আলসার বলতে আসলে কি বোঝায়? ফুডের ছোটোখাটো আঘাত থেকে একটা আঘাত প্রাপ্তির পরে যেটা ক্ষত হয় এবং ক্ষতটা আস্তে আস্তে যদি ঠিকমতো টেক কেয়ার না করা হয়, ব্যবস্থাপত্র না দেওয়া হয়, তখন এটা বাড়তে থাকে এবং এটা আস্তে আস্তে খারাপের দিকে আর ডিপার ইনভলভমেন্ট হতে থাকে। ইট আলটিমেটলি এন্টেলস ইন গ্যাংগ্রিন এবং অ্যাম্পুটেশনে চলে যেতে পারে যদি ঠিকমতো টেক কেয়ার না হয়, এবং এটা উপযুক্ত চিকিৎসাপত্র পাওয়া দরকার। এবং বিভিন্ন কারণে সাধারণত এটা কমন হয়, যেন তো যারা 40-এর ঊর্ধ্বে থাকে তাদের এটা বেশি কমন হয়, বিশেষ করে ডায়াবেটিক নিউরোপ্যাথি যাদের হয় তাদের এটা বেশি থাকে। তারপরে থাকে বার্জার ডিজিজ, ইয়াংদের হয় বার্জার ডিজিজ, যারা একটা স্পাজম, ভাস্কুলার স্পাজম হয় যারা স্মোকিং বেশি করে। আর এছাড়া হয় অ্যাথেরোস্ক্লেরোসিস, ভাস্কুলার সাপ্লাইটা কোনো কারণে যদি অবলিটারেশন হয়ে যায়, অ্যাথেরোস্ক্লেরোসিস, ক্লট জমে, তখন তাদেরও হয়। সেটা সাধারণত এইজড পার্সনদের হয়। এই তিনটা কারণে ফুড আলসার হয়। তবে ডায়াবেটিক নিউরোপ্যাথিটা সবচেয়ে বেশি। ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য হয় কি, আপনার পেশেন্ট যখন ডায়াবেটিক কন্ট্রোল না করে, ডায়াবেটিক কন্ট্রোল যদি আনকন্ট্রোল ডায়াবেটিক থাকে, তার তিনটা কমপ্লিকেশন হয়। একটা হলো রেটিনোপ্যাথি, একটা নেফ্রোপ্যাথি, আর একটা হলো নিউরোপ্যাথি। নিউরোপ্যাথির কিছু সাইন সিমটম আছে, যেমন টিংলিং সেন্সেশন হয়, বার্নিং সেন্সেশন হয়, এবং হাইপোগ্লাইসেমিক ইন্ডেক্স, ইন্ডেক্সটা যদি বেশি থাকে, ডায়াবেটিক আনকন্ট্রোল থাকে। গ্লাইসেমিক ইন্ডেক্স, যেমন আমরা ফুড ভ্যালু যদি ঠিক মতো নেই করি, ডায়াবেটিক কন্ট্রোলের তিনটা উপায়। একটা হলো ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন। তার মধ্যে একটা হলো হাইপোগ্লাইসেমিক ইন্ডেক্স। হাইপোগ্লাইসেমিক ইন্ডেক্স, কিছু ফুড আছে যে হাইপোগ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, সেইগুলি থেকে পরিহার করে কন্ট্রোল করা। যেমন মুড়ি থেকে ধরেন আপনার রাইস প্রোডাক্টগুলি হাইপোগ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, যেটা 50। একটা গ্লাইসেমিক ইন্ডেক্সটা হলো কি 100% যদি গ্লুকোজ হয় খাবার নেন 100 গ্রাম, তখন যেটা হয় তার 55%-এর নিচে হলে এটা হাইপোগ্লাইসেমিক ইন্ডেক্সে লোয়ার, মডারেট এবং হায়ার ভ্যালু থাকে। তো আমরা সাধারণত লোয়ার ভ্যালু যেটা আমরা ইউটিলাইজ করি, তাতে আমরা গ্লুকোজটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এক একটা খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স এক এক রকম থাকে। যেমন আপনি চকলেটের অনেক, কিন্তু চকলেটের সাথে ফ্যাট থাকে, যার জন্য এটা ডাইজেস্ট হতে সময় নেয়। গ্লাইসেমিক ইন্ডেক্স 1 হলেও, কার্বোহাইড্রেট ভ্যালু 1 থাকলেও হবে কি, যেমন আলু যদি আপনি এমনি খান তাহলে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, কিন্তু আলুর সাথে যদি অন্য ভেজিটেবল বা অন্য কিছু মিক্স করে খান, তখন গ্লাইসেমিক ইন্ডেক্সটা কমে আসে। সময় লাগে, ইউটিলাইজ ডাইজেশন করতে সময় লাগে, তখন গ্লাইসেমিক ইন্ডেক্স অত গ্লুকোজটা এপিয়ার হয় না ব্লাড সাইকেলে। ডায়াবেটিসের কন্ট্রোলের সবচেয়ে বড় জিনিস হলো আমরা যেমন আরবিএস অথবা করি, ফাস্টিং ব্লাড সুগার। তার চেয়ে সবচেয়ে বড় হলো হিমোগ্লোবিন A1C, এটা একটা অ্যাভারেজ থাকে 3 মাসে। ওটা দিয়ে আপনার ডিটারমিন করা যে আমার ডায়াবেটিক কন্ট্রোল আছে কি নাই। সাধারণত 6.5 to 7 নিচে থাকতে হয় হিমোগ্লোবিন A1C। এটাকে রেগুলার কন্ট্রোল করতে এবং গ্লাইসেমিক এবং বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে টাইপ 2 ডায়াবেটিসের জন্য অনেক সময় প্রথমে অ্যান্টি ডায়াবেটিক মেডিসিনে হয়, তারপর দেখা যায় যে ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন ইনসুলিন দিয়ে অ্যাডজাস্ট করতে হয়। এবং সিঙ্গেল এপিসোডের হাইপারগ্লাইসেমিয়া হয়ে গেছে, ঘা হয়েছে, সেটাকে কন্ট্রোল করা যায় ইমিডিয়েটলি দিয়ে, কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্সটাকে ঠিক রাখতে হবে, হিমোগ্লোবিন A1C। এটা তো লং টার্ম লাগে, তাহলে কমপ্লিকেশন। যেমন একটা ডায়াবেটিক ফুড আলসারের জন্য মেইন হলে গিয়ে যতই আপনি করেন 2-3টে জিনিস। একটা হলে গিয়ে ওনটাকে ক্লিন রাখতে হবে, ডায়াবেটিকটাকে কন্ট্রোল রাখতে হবে,
প্লাস আপনার অ্যান্টিমাইক্রোবিয়াল, কারণ আমি দেখছি যে 2-3 বছর পর্যন্ত চিকিৎসা করতেছে কিন্তু ভালো হচ্ছে না, কারণ প্রপার অ্যান্টিবায়োটিক পাচ্ছে না। আচ্ছা, এবং ওন ডেভেলপমেন্ট, ব্লাড ফ্লো বাড়ানো, ডায়াবেটিকের জন্য হয় কি ব্লাড ফ্লো কমে যায়। অর্থাৎ ট্রিটমেন্ট প্রোটোকলটা যথাযথ হওয়া উচিত। যথাযথ হওয়া উচিত। আচ্ছা, ঠিক প্রোটোকল যদি যথাযথ না তাহলে কমপ্লিকেশন ইন্টারেস্ট হয় কি টেন্ডন ইনভলভ হয়, বোন জয়েন্ট ইনভলভ হয়, সেপ্টিসিমিয়া ডেভেলপ করে, আপনার অস্টিওমাইলিটিস ডেভেলপ করে, তখন এম্পুটেশন করতে খোদ আমেরিকার মতো জায়গা কয়েক লক্ষ লোকের এম্পুটেশন করতে হয় ঠিকমতো চিকিৎসা না পায়। যাদের ডায়াবেটিক ফুড আলসারের সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে নিশ্চয়ই কিছু না কিছু প্রাথমিক পর্যায়ে লক্ষণ দেখা দেয়, সেই লক্ষণগুলো আসলে কি কি? সেগুলো হলো আপনার যে পায়ে বার্নিং সেন্সেশন হতে পারে, ড্রাইনেস হতে পারে, পায়ে বার্নিং সেন্সেশন, আপনার সেন্সরি চেঞ্জ হতে পারে, পায়ে টাইটনেস দেখা দিচ্ছে, বার্নিং সেন্সেশন দেখা দিচ্ছে, এবং পায়ে তখন যদি কোনো ব্যথা ট্যাথা পায় ওইটা টেক কেয়ার করবে, রেগুলার চেক আপ করতে হয় এবং ওন কেয়ার করতে হয়। ফুড আলসার হওয়ার ক্ষেত্রে ঝুঁকিটা কারা সব থেকে বেশি? যাদের বার্জার ডিজিজ, যে স্পাজম হয়, ভাস্কুলার স্পাজম হয়, যারা স্মোকিং বেশি করে, দেখা যাচ্ছে সহজে ছাড়তে চায় না, স্মোকিং না সিজেশন না করলে, বন্ধ না করলে এই ঘাটা ছাড়ে না। এছাড়া অ্যাথেরোস্ক্লেরোসিস, যাদের ভাস্কুলার প্রবলেম আছে, দেখা যাচ্ছে লেগের এবং ফিমোরাল এখানে ভেইনে বা আর্টারিতে ব্লাড সাপ্লাই কমে গেছে, তখন তাদের এই ব্লাড সাপ্লাই কমে গেলে সেটার জন্য ভাস্কুলার এই পায়ে ঘা হতে পারে। সামান্য একটু আঘাতটা হয়তো ইনিশিয়েট করে, বাট মেইন প্রবলেম হলে ব্লাড সাপ্লাই না থাকলে ঘা সারতে চায় না সহজে। ব্লাড সাপ্লাই যেখানে কম্প্রোমাইজ হয় সেখানেই আপনার এই ঘাটা অনেকদিন থাকে, ক্রনিক ফর্মে টার্ন নেয়। ফুড আলসারটা যেন না হয় সেক্ষেত্রে আসলে আমাদের কোন কোন ধরনের নিয়ম কানুন আসলে মেনে চলা উচিত? পায়ে সবসময় জুতো পরা এবং পায়ে যেন কোনো রকম আঘাত না পায়, পায়ে কোনো ক্ষতর সৃষ্টি নাই, সেটাকে টেক কেয়ার করা। আচ্ছা, এরপর হলো গিয়ে ডায়াবেটিক কন্ট্রোল করা, এবং যেমন মানে প্রিডিসপোজিং ফ্যাক্টর যেটা আছে, যেমন ধরুন বার্জার ডিজিজ হলে সিগারেট সিজেস বন্ধ করে দেওয়া, অ্যাথেরোস্ক্লেরোটিক প্রবলেম থাকলে অ্যাথেরোস্ক্লেরোসিসে ভাস্কুলার সার্জনকে দেখে হয়তো ভাস্কুলার বাইপাস করা সম্ভব হলে, এটা উপরের দিকে হলে সম্ভব, নিচের দিকে সম্ভব না, সেইগুলি করা। এবং এটা একটা মাল্টিডিসিপ্লিনারি, প্লাস্টিক সার্জন, এন্ডোক্রাইনোলজিস্ট, প্লাস আপনার ওন কেয়ার যে সার্জন আছে তাদের, নার্সিং, সব মিলিয়ে করতে হয় আর কি। এখন নতুন নতুন নিউ টেকনোলজি ডেভেলপ করছে, যেমন ডায়াবেটিক যেহেতু ফুডের দিকে ব্লাড সাপ্লাই স্লাগিশ থাকে, কমে যায়, যার ফলে এটাকে ইমপ্রুভ করা ভেরি ডিফিকাল্ট। এটা ফার্মাসিউটিক্যালি করতে হয়, ফার্মাকোলজিক্যাল এজেন্ট দিয়ে। যেমন আপনার যে এজেন্টগুলি দিলে ভাস্কুলার সাপ্লাই বেড়ে, যেমন ব্যাক থেরাপি, এন্ডোফর্ম, বিজিএফ, ভাস্কুলার ইজিএফ, স্টেম সেল, এই সমস্ত দিয়ে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে। কারণ এখানে লোয়ার এন্ডে মানে ফুটের এখানে ভাসল এত ছোটো থাকে, যেটা মাইক্রোঅ্যানাস্টোমোসিস করে ব্লাড ফ্লো বাড়ানো সম্ভব না। যদি উপরের দিকে থাকে, লেগে বা থাইয়ে থাকে, সেখানে সম্ভব না ভাস্কুলার ফ্লো। লেগে যদি আঙ্গুলের এখানে থাকে, ভাস্কুলার থাকে, সেটা ইজ ভেরি ডিফিকাল্ট, যেহেতু ভাস্কুলার ব্যাসাল ক্যালিবার ছোটো, এখানে অ্যানাস্টোমোসিস করা সম্ভব না। সম্ভব না মানে বেশিরভাগ ক্ষেত্রে ফেলিওর হয়, আর যেহেতু স্পাজম থাকে, তো সেইখানে আমরা ওই যে ভিজিএফ, অন্য যেটা ব্লাড ফ্লো ইনক্রিজ করা যাবে পেরিফেরালি, সেইটা করে ঘায়ের চিকিৎসা করতে, প্লাস আপনি প্রপার অ্যান্টিবায়োটিক। এই বিষয়টা আমি একটু বিস্তারিত জানতে চাই যে যাদের ফুড আলসার হচ্ছে তাদের ক্ষেত্রে আপনারা কি ধরনের ট্রিটমেন্ট আসলে দিয়ে থাকেন? আমি সাধারণত যারা আসে তাদের আগে ওন ডেভেলপমেন্ট করি, ডেড টিস্যুগুলি, ব্লাড ফ্লোটা ইনক্রিজ করি ভ্যাক থেরাপি দিয়ে অথবা স্টেম সেল দিয়ে ব্লাড ফ্লোটাকে ইনক্রিজ করি। কারণ অনেক সময় ব্লাড ফ্লো দেখা যাচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস যে ইনভেস্টিগেশন করা হয়, টেস্টে দেখা যাচ্ছে ভাস্কুলার আছে, অবলিটারেশন আছে, সেইখানে আমরা অনেক সময় কিছু করা সম্ভব না, তখন ওই ভিজিএফ বা ভ্যাক থেরাপিতে করে ব্লাড ফ্লোটা ইমপ্রুভ করে এবং ডেড টিস্যুটাকে করে, আর ড্রাই এনভায়রনমেন্টটাকে, যার ফলে ব্যাকটেরিয়া গ্রো করে না। এবং আমরা সিএস টেস্ট করা, প্রতিটা আমি সিএস টেস্ট না করে কোনো অ্যান্টিবায়োটিক দেই না সাধারণত, কারণ সিএস টেস্ট না করে দেখা যাচ্ছে 2 বছর 3 বছর পর্যন্ত অ্যান্টিবায়োটিক পেয়ে যাচ্ছে, কিন্তু প্রপার অ্যান্টিবায়োটিক পাচ্ছে, কাজ হচ্ছে না। এই জন্য সিএস টেস্ট প্লাস আপনার ডেভেলপমেন্ট প্লাস আপনার বললাম যে মানে ভাস্কুলার যে গ্রোথ ফ্যাক্টরগুলি দিয়ে আপনার ভাস্কুলার কম্প্রোমাইজটাকে দূর করা, তাহলে আর কি আমরা ভালো রেজাল্ট পেতে পারি। আচ্ছা, যদি কোনো ব্যক্তি এই ফুড আলসার জনিত সমস্যায় ভুগে থাকে, সেক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট করার পরে কতদিনের মধ্যে আসলে সেটা কিউর হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেটি আসলে রোগীরা প্রশ্ন করে থাকে? আচ্ছা, এটা 2 রকমের আছে। অনেকে আছে, ধরেন কি অনেক সার্জন আছে যারা অতদিন ওয়েট করতেছে না, একটা লম্বা সময় লাগে, এটা আমরা অনেক ভ্যাক থেরাপি দিয়ে রেগুলার ড্রেসিং করে থেরাপি দিই আমরা। কনভেনশনাল থেরাপি অনেক সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু অনেকে সময় দিতে চায় না, রুগীও সময় দিতে চায় না এবং ডাক্তারও দিতে চায় না, যার ফলে হয়তো ইমিডিয়েটলি অ্যাম্পুটেশন যায়। আমি অ্যাম্পুটেশনের পক্ষপাতী না, অ্যাম্পুটেশন করি না,
ভেরি রেয়ার আমি করছি, দু একটা ছাড়া করি নাই, যেটা একেবারে না করার না। তো সেই জন্য এটা সময় লাগে, সময় সাপেক্ষ লাগে, ডাক্তারকে সময় দিতে হয়, রুগীকেও সময় দিতে হয়, তাহলে এটা ভালো একটা সে আউটকাম পাওয়া যায়। ডায়াবেটিক নিউরোপ্যাথি বিষয়টা আসলে কি? ডায়াবেটিক নিউরোপ্যাথি ডায়াবেটিকের ডিজিজ যেখানে আপনার শরীরে ইনসুলিন কম থাকে। ইনসুলিন কম থাকলে কি হয়, ইনসুলিন প্রোডাকশন কম হলে কার্বোহাইড্রেটটাকে মেটাবলিজ করতে পারে না। তবে এই কার্বোহাইড্রেট বেশি থাকলে ভাস্কুলার স্পাজম হয় এবং টিস্যু ড্যামেজ করে। এটা হাইপারগ্লাইসিমিয়া হলে এটা স্লোলি করে, আর যখন হাইপারগ্লাইসিমিয়া যদি হয় তখন ইমিডিয়েটলি শকে চলে যায়, এটা খুব ইমিডিয়েটলি চলে যায়। কিন্তু হাইপারগ্লাইসিমিয়া হলে এটা লম্বা সময় লাগে এবং স্লোলি লং টার্ম। হাইপারগ্লাইসিমিক ইন্ডেক্স যদি বাড়তে থাকে, বাড়তে থাকলে 13% মতো রিস্ক বেড়ে যায়। তো হিমোগ্লোবিন A1Cটা কন্ট্রোল রাখতে হয়, 1 বাড়লেই অনেক বেড়ে যায়। তো আমাকে ডায়াবেটিকটাকে অলওয়েজ কন্ট্রোলে রাখতে হবে, 6.5 to 7 পর্যন্ত রাখতে হবে আন্ডার হাইপোগ্লাইসেমিক ইন্ডেক্স, তাহলে আমরা আউটকামটা ভালো পাবো। তারপর এবং ওন কেয়ার যদি করি এবং টোটাল এই আপনার ডেব্রাইভমেন্ট এবং অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, প্রপার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তাহলে রেজাল্ট ভালো আসে। অর্থাৎ ব্যক্তিগতভাবে সচেতন থাকে এবং ব্লাড সুগারটাকে কন্ট্রোল রাখা ব্যক্তিগত নিজে চেক করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, যাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো লক্ষণ থাকে, সেই লক্ষণগুলো আসলে কি কি? পায়ে অ্যাবনর্মাল ফিলিংস থাকে, বার্নিং সেন্সেশন থাকে, টাইটনেস থাকে, হাইপার প্যারেস্থেসিয়া থাকে, অ্যাবনর্মাল সেন্সেশন থাকে। তারপর কতগুলো টেস্ট আছে, যেমন আপনার মনোফিলামেন্ট ফাইবার দিয়ে টেস্ট করে দেওয়া, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন টেস্ট প্লাস ভাইব্রেশন টেস্ট, এগুলো অল্টার্ড হবে। তাছাড়া সিটি এনজিওগ্রাম দেখা যায় ভাস্কুলার ফ্লো কমে যাচ্ছে। আর তারপর ওন সব করলে দেখা যায় যে ব্যাকটেরিয়াল গ্রোথ আছে, সেটা প্রপারলি অ্যান্টিবায়োটিক দিতে হবে, ডেড টিস্যুগুলো ডেভেলপমেন্ট করতে হবে, ডিপেন্ডিং অন দ্য গ্রেড আর কি। গ্রেড 1, 2, 3, 4, 5 পর্যন্ত আছে আর কি ডায়াবেটিক ফুড আছে, যেমন 0 হলে গিয়ে কোনো কিছু নাই, নর্মাল। আর 1 হলে গিয়ে সামান্য সুপারফিশিয়াল স্কিন লস, 2তে হলে টেন্ডন লস, 3rd এরকম আরও যত ডিপার ইনভলভমেন্ট, 5th হলে গিয়ে গ্যাংগ্রিনাস স্টেটাস চলে যায়। গ্যাংগ্রিনাস স্টেটাস গেলে তখন হয়তো প্রোফাইলেকটিক্যাল অ্যাম্পুটেশন করতে হবে, গ্যাংগ্রিনাস পার্ট ডেড টিস্যুগুলি ফেলে দিতে হয়, ডেভেলপমেন্ট করতে হয়, পার্শিয়াল অ্যাম্পুটেশন, আর বাকিটা লিভিং টিস্যু সেই পর্যন্ত থেকে চিকিৎসা করতে হয়। আমরা জানি যে এক্ষেত্রে আসলে পায়ের যত্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং যথাযথ এবং একটা কমফোর্টেবল জুতা পরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আর স্যার আপনার পরামর্শ কি? পায়ে সাধারণত এখন কমফোর্টেবল ফুটওয়্যার, যেমন পায়ের নিচে সোল দেওয়া থাকে, ডায়াবেটিকদের আলাদা সোল পাওয়া যায়, সেটা পড়তে পারে। আসলে ইন্ডিভিজুয়াল কেয়ারটা হলো মেইন। আপনার নিজের পায়েকে যত্ন, আমি নিজেও ডায়াবেটিক পেশেন্ট, কিন্তু কথা হলো কি আমি টেক কেয়ার করি আমার পায়ে যাতে কোনো কিছু না হয়, খালি পায়ে না হাঁটা, পায়ে যেন কোনো কিছু যে পিন বা পাথর করা বা আমি আঘাতপ্রাপ্ত না হয়, ঘা না হয়, সেটা টেক কেয়ার করা। আর্লি স্টেজে যদি টেক কেয়ার করেন তাহলে আর প্রবলেমগুলি হয় না। হতে প্রোফাইলেকটিক্যালি সেকেন্ডারি কমপ্লিকেশন হওয়ার আগে যদি প্রাইমারি আপনি টেক কেয়ার করেন তাহলে সেকেন্ডারি কমপ্লিকেশনগুলি হয় না, ইউ ক্যান প্রিভেন্ট ইট। প্রথম হলো ডায়াবেটিক কন্ট্রোল রাখা, 2 নম্বর হলো পায়ের নিজের কেয়ার করা। স্যার, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু দেখি যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে খুব সামান্য কারণে যদি পায়ে কোনো ব্যথা পায়, কোনো চামড়া উঠে যায়, অথবা অনেক সময় দেখেছি যে নখ কাটতে গিয়ে একটু হয়তো তার চামড়া উঠে গেছে, সেখান থেকে কিন্তু তার গ্যাংগ্রিনে চলে গেছে। সো এটার কারণটা আসলে কি? এটা কারণটা ঘাটা প্রথমে ইনিশিয়েটিভ ছোট হয়, যেমন আপনার বট গাছের বিচি ছোট, কিন্তু বট গাছ যখন হয় বিরাট হয়ে যায়, ঘায়ের উৎপত্তি ছোট থেকে এটা আস্তে আস্তে বড় হয়ে যায়। ঠিক মতো কন্ট্রোল না করেন, চিকিৎসা না হয়, চিকিৎসা পাইলে এটা শুকিয়ে যাবে, ঘাটা ভালো হয়ে যাবে। আর যদি চিকিৎসা ঠিক মতো না পায় তখন এটা আস্তে আস্তে বড় হয়। এটা হয়তো দেখা যাচ্ছে অনেক সময় রুগী কি করে, কাউকে বলে না, নিজে নিজে চিকিৎসা করতে থাকে, আনহাইজেনিক কন্ডিশনে থাকে, সেটা একটা কারণ। আর এটা হলো গিয়ে প্রপার ট্রিটমেন্ট না পাইলে যেটা হয় আস্তে আস্তে বড় হয়, আর ঘা ভালো হয় না, রেসপন্স করে না। সেই জন্য হলে নিজে টেক কেয়ার করা, পরিষ্কার করা এবং ভালো ডায়াবেটিস এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ আছে তাদের কাছে গিয়ে চিকিৎসা করানো। যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হচ্ছে, যেমন হয়তো ছোট্ট কোনো কারণে হয়তো তার একটু নখটা ইনজুর্ড হলো, বা পায়ে কোনো ব্যথা পেলো, সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কোন ধরনের ক্রিম বা মেডিসিন তিনি খেতে পারেন? প্রথম দিকে হলে 70% ইথাইল অ্যালকোহল, যেটা বাজার পায় হ্যান্ডি হেক্স স্ক্রাব পাওয়া যায়, সেটা 90% জার্ম কিল করে, সেটা দিয়ে ক্লিন করে দেওয়া। এবং হাতে যে জিনিসগুলি ব্যবহার করবেন, গজ থেকে আরম্ভ করে, সেগুলি অটোক্লেভ, প্রপার অটোক্লেভ বা ক্লিন থাকতে হবে। এর মধ্যে কোনো কিছু যদি আপনার কন্টামিনেটেড থাকে তাহলে ইনফেকশনটা হয়ে যাবে। সেই প্রপার ওনটা ক্লিন করা এবং যে কোনো একটা অ্যান্টিবায়োটিক। প্রথম দিকে ব্যাকটেরিয়া অত করে না, রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া থাকে না, সিম্পল ব্যাকটেরিয়া থাকে। শরীরে সাধারণত সবারই ব্যাকটেরিয়া থাকে, স্টেফাইলোকক্কাস বা স্টেফিলোকক্কাস এগুলি থাকে, কমন থাকে, সেগুলি কমন অ্যান্টিবায়োটিকই কভার হয়। তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক থাকে, সেই ক্ষেত্রে প্রপার অ্যান্টিবায়োটিক দিতে সিএস করে, যখন ভালো না হয় তখন সিএস করে বা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে ওষুধ দেওয়া উচিত।
অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত এবং অ্যান্টিবায়োটিক ক্রিম দেওয়া উচিত। এক্ষেত্রে গ্যাংগ্রিন যাদের হচ্ছে তাদের আসলে কতদিন পর পর আসলে ফিক্সডভাবে ডাক্তারের কাছে যাওয়া উচিত ফলো আপের জন্য, যেন তিনি সুস্থ থাকেন? প্রথম জিনিসটা হলো কম্বাইন্ড মাল্টিপল স্পেশালিটি দরকার পড়ে, যেমন এন্ডোক্রাইনিস্ট বা ডায়াবেটিসে গিয়ে তার ডায়াবেটিসটা কন্ট্রোল রাখতে হবে, রেগুলার চেক আপ করতে হবে, 3 মাস পর পর প্রতি 3 মাস একবার করে হিমোগ্লোবিন এ1সি করে তার ডাক্তার পরামর্শ যে ডায়াবেটিক বা ইনসুলিন যেটা দরকার পড়ে। টাইপ 2 সাধারণত ইনসুলিন ডিপেন্ডেন্ট, টাইপ 1 আরও আগে দিতে হয়, টাইপ 1 যেটা ইয়াংদের হয়, দুটোতেই আপনার দরকার চিকিৎসা। ডায়াবেটিস এন্ডোক্রাইনিস্টে গিয়ে এন্ডোক্রাইন করে ডায়াবেটিকটাকে কন্ট্রোল রাখা, ডায়াবেটিক কন্ট্রোল রাখা, পরিষ্কার করা, পা পরিষ্কার রাখা, পা যাতে কোনো ঘা না হয় সেইভাবে সতর্কতা অবলম্বন করা। আচ্ছা স্যার, আমরা আরও বিস্তারিত জানবো এই ডায়াবেটিক নিউরোপ্যাথি বা গ্যাংগ্রিন এবং ফুড আলসার নিয়ে। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। স্থূলতা বিভিন্ন কারণে হতে পারে, যেমন আপনি যখন আইডল লাইফ লিড করেন তখন ওবেসিটি আসতে পারে, যখন প্রয়োজনের তুলনায় বেশি খাবার খেয়ে ফেলেন স্থূলতা তখনও আসতে পারে। এছাড়া আপনি যে খাবারটা খাচ্ছেন সে খাবারটা প্রতিদিন কিছুটা বার্ন না করলেও স্থূলতা চলে আসতে পারে। স্থূলতা প্রতিরোধে আমরা অনেক কিছুই করতে পারি, আমাদের হাতের নাগালেই রয়েছে কিছু সহজ সমাধান। যেমন স্থূলতা প্রতিরোধে আপনি পরিমাণ মতো খাবার খেতে পারেন এবং প্রতিদিন কিছুটা শারীরিক পরিশ্রম করতে পারেন। এছাড়া যেটুকু খাবার প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত খেয়ে না ফেললেও কিন্তু আপনি স্থূলতা প্রতিরোধ করতে পারেন। ওবেসিটি প্রতিরোধে আমরা যে খাবারগুলো অ্যাভয়েড করতে পারি সেগুলো হচ্ছে অতিরিক্ত মিষ্টি খাবার, আবার অতিরিক্ত ফল, মিষ্টি জাতীয় ফল, যেসব খাবার ফাস্টফুড হিসেবে আমরা গ্রহণ করে থাকি সেই সকল খাবার, এছাড়া জুস এবং প্রক্রিয়াজাতকরণ যেসব খাবার আমাদের হাতের নাগালে আছে, যেটা আমরা চট করেই খেয়ে ফেলি, এইসব খাবার অ্যাভয়েড করলেই কিন্তু আমরা স্থূলতা মোটামুটি প্রতিরোধ করতে পারি। এছাড়া স্থূলতা প্রতিরোধে আমরা যে সকল খাবার গ্রহণ করতে পারি, যে খাবারগুলো আমাদেরকে মোটামুটি একটা সুস্থ শরীর দিতে সাহায্য করে, সেই খাবারগুলো হচ্ছে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ জাতীয় খাবার অর্থাৎ ফাইবার, যা আমরা শাক সবজি থেকে পেতে পারি। সিজনাল টক ফলগুলো আমরা খেতে পারি, যা আমাদের ক্ষুধাটাকেও নষ্ট করে দিবে এবং আমাদের ফাইবারের চাহিদাটা পূরণ করতে সাহায্য করবে। এছাড়া আমাদের মেটাবলিজম রেটটা বুস্ট করতে সাহায্য করবে যে সকল খাবার, সেই খাবারগুলো হচ্ছে গ্রিন টি, ব্ল্যাক কফি, একটু ডিটক্স ওয়াটার যেটা আমরা দিনে 2 বার অন্তত পান করার চেষ্টা করব। এছাড়া বাদাম, ছোলা যা আমাদের অনেকক্ষণ ফুল রাখতে সাহায্য করবে, তাহলে আমরা অন্য খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবো। ওবেসিটি প্রতিরোধে আমরা যেটা করতে পারি তা হচ্ছে এক্সারসাইজ। একটা নির্দিষ্ট সময় ধরে আমরা যদি এক্সারসাইজ করি, হয়তো 20 থেকে 30 মিনিট যদি প্রতিদিন হাঁটি, তাহলে আমাদের স্থূলতা প্রতিরোধ করা সম্ভব। খাবার ধীরে ধীরে চিবিয়ে খাওয়া এবং যত দ্রুত সম্ভব রাতের খাবারটা শেষ করা এবং খাবার খাওয়ার সাথে সাথেই ঘুমিয়ে না পড়া, নিয়মকানুন মেনে একটি স্বাভাবিক জীবনযাপনই করতে পারে আপনার স্থূলতা প্রতিরোধ। তাই একটি সঠিক নিয়মে জীবনটাকে অতিবাহিত করুন এবং স্থূলতাকে প্রতিরোধ করুন। ডায়াবেটিক নিউরোপ্যাথি যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট প্রোটোকল রয়েছে, সেই ট্রিটমেন্ট প্রোটোকলটা আপনার কাছে একটু জানতে চাচ্ছি। ডায়াবেটিকের নিউরোপ্যাথি যদি হয়, যদি ঘা থাকে, তাহলে প্রথমে আমরা সিএস রিপোর্ট, কালচার সেন্সিটিভিটি, কোন ধরনের ব্যাকটেরিয়া আছে এবং সেই প্রপার টেস্টের রেজাল্ট অনুযায়ী তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া, প্লাস ওন ডেভেলপমেন্ট করা এবং ডায়াবেটিক কন্ট্রোল রাখতে হবে। এটা মোস্ট আর্জেন্ট, কারণ এটা না হলে আপনার যত অ্যান্টিবায়োটিক দেন কাজ হবে না। ডায়াবেটিক কন্ট্রোল রাখতে হবে, ডায়াবেটিক কন্ট্রোল করে প্রপার অ্যান্টিবায়োটিক দিলে এবং অন কেয়ার করলে ঘা ভালো হয়ে যায়। এবং তারপর আমাদের দেখতে হবে যে অনেক সময় অ্যাসোসিয়েটেড অ্যানোমালিস থাকে, অ্যাসোসিয়েটেড প্রবলেম থাকে, যেমন আপনার এই বার্জার ডিজিজ থাকে সাথে, বা অন্য কোনো ডিজিজ আছে কিনা। কারণ আমি এরকম পাইছি 8 বছর 9 বছর হয়তো দেখা যাচ্ছে ভেনাস ইনসাফিসিয়েন্সি আলসার, ডায়াবেটিকও আছে, দুইটি আছে। তো ভেনাস ইনসাফিসিয়েন্সি এটা ট্রিটমেন্ট করতে হবে, ব্লাড ফ্লো রেস্টে রাখতে হবে, রুগীকে রেস্টে রাখতে হবে, হাঁটাচলা বন্ধ করতে হবে, যে পর্যন্ত ঘা না শুকায় সেই পর্যন্ত তাকে পাটা রেস করে রাখতে হবে। তারপর ব্লাড ফ্লো যাতে ইনক্রিজ করে লোকালি, সেটাকে আমরা মেডিকেশন দিয়ে, যেমন ব্যাক থেরাপি দিয়ে আমরা ইনক্রিজ করতে পারি, স্টেম সেল বা ওই
এন্ডোফোম এই সমস্ত দিয়ে আমরা তাকে ওন্ডের কভার করতে হয়। তারপর অনেক সময় স্কিন গ্রাফটও দরকার পড়ে, ব্লাড ফ্লো ইনক্রিজ করে, তখন যদি ওন্ড প্রপার রেডি হয় তখন আমরা স্কিন গ্রাফট করে দিই, তবে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এনটিভির পক্ষ থেকে আপনাকে শুভকামনা জানাচ্ছি। আপনাদেরও ধন্যবাদ এবং আমি অডিয়েন্সকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম ফুড আলসার এবং ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। বয়স বৃদ্ধির সাথে সাথে শরীরের ওজন বাড়ার কারণে অস্টিও আর্থ্রাইটিসটা খুবই কমন একটা সমস্যা, বা হাঁটুতে বাতের সমস্যা যেটা বলি আমরা। তো এই অস্টিও আর্থ্রাইটিস সাধারণত তখনই আমরা বলি যখন বয়স বৃদ্ধির কারণে বা শরীরের ওজনের কারণে হাঁটুতে যে কার্টিলেজ থাকে অথবা তরুণাস্থি থাকে, তরুণাস্থিতে যদি কোনো কারণে পানির পরিমাণ বেড়ে যায় এবং প্রোটিনের পরিমাণ কমে যায়, তখন হাঁটুর উপরে যে প্রলেপটা থাকে, যেটাকে আমরা কুরকুরি বলি বা কচকচ অংশ বলি, সেটাতে ক্ষয় হয় এবং ক্ষয় হয়ে সেটা যেটা মসৃণ থাকার কথা সেটা অমসৃণ হয়ে যায়, যার ফলে চলাফেরা করতে সমস্যা হয় এবং কখনো কখনো হাঁটুতে খুবই ব্যথা হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।